সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন চলছে। বিভিন্ন পক্ষের বক্তব্য, পাল্টা বক্তব্য। তবে বিএনপি একেবারেই নিশ্চুপ। এটি কি রাজনৈতিক বিরোধিতা নাকি কৌশল? এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় বিরোধিতার রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি। আছেন সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন রহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দর্শক, আপনারাও আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। রাত পেরোলেই বাংলাদেশের স্বপ্ন পূরণ। পদ্মা সেতুতে উঠছে সবশেষ স্প্যানটি। 6.15 কিলোমিটারের পুরু সেতু দাঁড়াবে 41 স্প্যানে। গুড়িয়ে দেয়া হলো রাজধানীর ফুলবাড়িয়া মার্কেটের 2টি 4তলা ভবন। দখলদারদের যে কোনো মূল্যে হটানোর হুঁশিয়ারি মেয়র তাপসের। দোকান অবৈধ নয়, আবারও বললেন সাবেক মেয়র। সমাজকে এগিয়ে নিতে নারীদের পিছিয়ে থাকলে চলবে না। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, দেশকে সুবিচারের ধারায় ফেরাতে চায় সরকার। নতুন সিসিটিভি ফুটেজে আরও স্পষ্ট কুষ্টিয়ায় 2 মাদ্রাসা ছাত্রের বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে যাওয়ার ঘটনা। প্রতিবাদে দেশ জুড়ে নানা কর্মসূচি। এবং শাহজালাল বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনালে মাটির নিচে মিলল 250 কেজি ওজনের সক্রিয় বোমা। ধারণা, মুক্তিযুদ্ধের সময় ফেলা হয়েছিল বিমান থেকে। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম বিরোধিতার রাজনীতি। অর্থাৎ এই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ সহ নানা ইস্যুতে বর্তমানে যেসব আলোচনা এবং বক্তব্য, পাল্টা বক্তব্য এবং কর্মসূচি চলছে, এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপি অনেকটাই নিশ্চুপ। এসব ইস্যুতে বিএনপি কোনো কথাই বলছে না। এটিকে বিএনপির কৌশল নাকি বিএনপি এটিকে রাজনৈতিক ইস্যু মনে করে না, এসব সহ রাজনীতির অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে মনি আপা, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। যেটি বলছে এটিকে বিরোধিতার রাজনীতি, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি বা যে কোনো দুটি পরস্পর আলাদা রাজনৈতিক দল একে অপরের মতের বিরোধিতা করবেন, বিপক্ষে বলবেন, সেটি স্বাভাবিক। কিন্তু এই ইস্যুটি গত কয়েকদিন বা কয়েক বছরের যেসব ইস্যু গেছে, স্বভাবতই আওয়ামী লীগ বলেছে বিএনপি বিরোধিতা করেছে, বিএনপি বলেছে আওয়ামী লীগ বিরোধিতা করেছে। এই ইস্যুতে বিএনপি একেবারেই চুপ। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো মন্তব্যই করা হচ্ছে না। তাহলে বিএনপি আসলে কি ভাবছে এই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের এই কি বলে যে দ্বন্দ্ব কিংবা বিরোধকে? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন, আমার শুভেচ্ছা, অভিনন্দন। দেখেন, বিএনপি যখন কথা বলে আপনারা বলেন বিএনপি অপরাজনীতি করছে, বিএনপি ষড়যন্ত্র করছে। আপনারা মানে সরকারি দল নিজেই বলে। বিএনপি যখন কথা বলে না, সব কিছুতে কথা বলতে হবে, এটা নট নেসেসারি। দেখেন, ভাস্কর্য বা ভাস্কর্য নিয়ে রাজনীতি এর আগে ছিল না, কিন্তু ভাস্কর্য হতো। ভাস্কর্য অনেক নেতার পৃথিবীতে হয়েছে। কালের প্রয়োজনে লেনিন, মার্ক্সবাদের ভাস্কর্য ফেলে দেওয়া হয়েছে একটা সময়, যাদেরকে পুজো করা হতো। কালের বিবর্তনে অনেক কিছু হয়েছে, অনেক ক্ষয়িষ্ণু জিনিস আবার নতুন করে তাকে সম্মান করা হয়েছে, অনেক সম্মানিত জিনিস ক্ষয়িষ্ণুর পথে চলে গিয়েছে। সেটা নিয়ে দেখেন যে ভাস্কর্য এমন যে শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্য, এটা যে নতুন আমি মনে করি না। এটা উনি চলে যাওয়ার পর থেকে বা তারপর থেকে বা তখন থেকেও থাকা অবস্থাতেও ভাস্কর্য ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনারও ভাস্কর্য আছে। এবং পৃথিবীব্যাপী সব দেশেই, ইসলামী দেশ, অন ইসলামী দেশ, সবখানেই ভাস্কর্য আছে। যদিও ইসলামে এটা নিয়ে কথা আছে যে এটা সব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলতেই পারে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে যে এতদিন তো কোনো হুজুররা কোনো কথা বলে নাই। এই প্রথম না শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্য, হঠাৎ করে তারা কেন কথা বলল? নাম্বার 1। নাম্বার 2 হলো যে বাংলাদেশে, আমি যদি আপনার মামিসিং মহিলা কলেজের সামনে যে ভাস্কর্যটা, একটা নুড ছবির একটা ভাস্কর্য, অথবা আমি যদি কিছুদিন আগে ভাস্কর্য নিয়ে যে রাজনীতি হয়েছে যেটা সুপ্রিম কোর্টের সামনে, সেটাও কিন্তু সরিয়েছে, তাদের ওই আব্রুটা আবার ঠিক করেছে। সেটা কিন্তু আলাদা জিনিস ছিল, কিন্তু ময়মনসিংহের ওটা নিয়ে কিন্তু হয় নাই। সো দ্যাট এখানে ইসলামী যারা অ্যাক্টিভিস্ট বা ইসলামী যারা হুজুরেরা, তারা কিন্তু এটাকে এক ধরনের মেনেই নিয়েছে। আমার প্রশ্ন, হঠাৎ করে
এই যে হেফাজত নিয়ে আজকে কথা হচ্ছে, সেই হেফাজত তো আওয়ামী লীগের সৃষ্টি। আওয়ামী লীগ দেখেন এই শফি হুজুরকে কওমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানও করেছিলেন। এই হেফাজত তাদের সময় প্রতিষ্ঠিত হয়েছে, স্টাবলিশড হয়েছে। এই হেফাজতকে তারাই একটা সময় বিতাড়িত করেছে। শুধু বিতাড়িতই করে নাই, তেতুল হুজুর থেকে শুরু করে হেন কোনো কথা নাই, বলে নাই। 5ই মেটা কিন্তু আওয়ামী লীগের সময় তাদের এইখানে একটা অপরাজনীতি ছিল, যেটা বিএনপি সেই দিন হয়তো ওইভাবে বুঝতে পারে নাই। সেই দিন হেফাজতের সাথে গিয়ে একটা মুসলিমদের সাথে মানবিক কারণে গিয়ে যে অবস্থাটা হয়েছে, পরে কিন্তু আবার হেফাজত যার ঘরের লোক তার ঘরেই ফিরে গিয়েছে। আমি এইখানে অপরাজনীতি এবং ইস্যু থেকে ইস্যুতরের রাজনীতির কথা বলছি, যে আওয়ামী লীগ সারাদিন ইস্যু রাজনীতি করে। অটো কিছু ইস্যু জন্ম নেয় আওয়ামী লীগের সময়, যেমন হাজার হাজার কোটি টাকা, কারি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হওয়া, আপনার বেগম পাড়া, শেখ পাড়ার কত কাহিনী, পানামা থেকে শুরু করে কত কাহিনী, সুইস ব্যাংকের টাকার পাহাড় পড়ে আছে কত কাহিনী। এই এত কিছুর পরে আবার হঠাৎ করে এই যে আর্মিদের মাইকটার এগুলো গেল, এখন হঠাৎ করে ভাস্কর্য নিয়ে যখন কিছুটা শান্ত, তখন একজন মামুনুর সে একাই গিয়ে চ্যালেঞ্জ করে অনেক কিছু করার চেষ্টা করছে এবং করতে দেওয়া হচ্ছে। আমি এই জায়গাটাই বলতে চাই যে ছাত্রদল একটা মিছিল করতে পারে না আমাদের। আপনি দেখেন উত্তরে ইলেকশন হয়েছে, দক্ষিণে গাড়ি পুড়িয়েছে দিনে দুপুরে গোয়েন্দা সংস্থার নাকের ডগার উপর দিয়ে। কে বা কারা? তারা ধরতে পারে নাই, বলতে পারে নাই, অ্যাকুরেটলি প্রমাণ সহকারে দিতে পারে নাই। ভাই ইচ্ছা হয়েছে একটা সিসিটিভি ফুটেজ, যেমন ধরেন কুষ্টিয়াতে যেটা ঘটনাটা ঘটলো, একদিন আমরা একটা রকম ফুটেজ দেখলাম যে মুজিব কুট পরিহিতরা ভাঙছে মূর্তি, আবার আজকে আপনার এখানেও শুনলাম যে মাদ্রাসার ছাত্রদেরকে ধরা হয়েছে। এই যে মাদ্রাসা ছাত্রদেরকে আগেই ধরা হয়েছে, আজকে যেটা এসেছে আজকের ফুটেজে আরো স্পষ্ট ওই দুজন, আমি বলি গ্রেফতার করা হয়েছে ওই দুজনই। এই যে বিতর্কিত, এই যে নিজেদের মধ্যে বিএনপি এখানে চুপ থাকা ছাড়া কিছুই করেন না, কারণ বিএনপি আর পক্ষেও না বিপক্ষেও না, কারণ বিএনপি নিজেই বিএনপির ভাস্কর্য আছে। বিএনপি একটা জিনিস, আমি যেটা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একটা বাচ্চাকে মিষ্টি খাওয়া নিষেধ করার আগে 7 দিন আগে নিজে ট্রাই করেছে মিষ্টি তারও পছন্দের না খেয়ে। ইসলাম কিন্তু ওই কথাটা বলে, যেটা আমি আগে করব না সেটার আমি কথা বলবো। সো আমরা তো ভাস্কর্য আমাদের আছে, সো আমি এইখানে একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে। সো কথা বললেই যে অপরাজনীতির কারণে আওয়ামী লীগ একটা ঘটনা ঘটাইছে দেখে আমার ওটার বিরুদ্ধে তার মানে এই যে কথা না বলাটা এটা হচ্ছে কৌশল। কৌশল না, যেটা সত্যি, যেটার সাথে আমি নিজেও কোনো না কোনো ভাবে জড়িত আছি। আমি আবারও বলছি কথাটা, কোনো না কোনো ভাবে এটার জন্য আওয়ামী লীগের পক্ষে গেল আমার কিছু করার নাই, বিএনপির পক্ষে গেল আমার তাহলে কিছু আপা, এই যে করার আপনি নাই। এই কথাটা আমি একটু বলি, আপনি যেটা বলছেন যে যেটার সঙ্গে আমি কোনো না কোনো ভাবে জড়িত আছি কিংবা ভাস্কর্য আপনাদের নেতারও রয়েছে, তো এই জায়গাতেই আমি জানতে চাই, যেহেতু আপনাদের নেতারও ভাস্কর্য রয়েছে সেজন্য এটারও আপনারা বিরোধিতা করতে পারছেন না, আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য হোক এটার পক্ষেও যেতে পারছেন না, ব্যাপারটা এরকম না। তার মানে এই না যে ভাস্কর্য বানায় আপনার নাক কান চোখ মুখ কিচ্ছু তার সাথে মিলে না। আমি আওয়ামী লীগ নাই করতে পারি, কিন্তু শেখ মুজিবুর রহমানকে অশ্রদ্ধা করবো এত তো নিচে নামতে পারি না। একটা মানুষকে আপনি শ্রদ্ধা করার জন্য আপনি ভাস্কর্য বানাবেন, সেটা আপনি থুপথাপ করে কটা সিমেন্ট আর ইট বালি দিয়ে করে রাখবেন, এটা তো হতে পারে না। আপনি বিশ্বাস না হলে এটাও কোনো কথা না, আপনি খালি তেরার দিকে যান। আমি আপনাকে গৌরীপুরের এমপির কথা বলছি, মামি সিং এর, সে ওইখানে আমি গত বছর গিয়েছি, ওইখানে দেখেছি একটা বিশাল ভাস্কর্যের নাম নিচে শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু না বললে কিন্তু বুঝাই যেত না ওটা কার ভাস্কর্য। একটা মুজিব কোট পড়াইলে যদি সবাই বঙ্গবন্ধু হতো তাহলে তোর কোনো কথা ছিল না। এখন আপনি ওরকম করে দিয়ে হালুয়া রুটি ভাগাভাগি করে খাওয়ার জন্য আওয়ামী লীগের কিছু নতুন নব্য আওয়ামী লীগরা এটা করতে পারে, যে মাঝে মাঝে ওবায়দুল কাদের বলেন না অনুপ্রবেশ তত্ত্ব, এইসব। এখন আমার কথা আমি একটু শেষ করি। আমি এটার জন্য বলতে চাচ্ছি যে সরকারের, আমি আবারও বলছি, সরকার ইস্যুর জন্য সরকার মৌলবাদকে এক ধরনের আশকারা দেওয়ার জন্য এই কাজ করছে। ছাত্রদল যেখানে মিছিল করতে পারে না, বুক বরাবর গুলি করানো হয়, সেইখানে এই এত কিছুর কিভাবে সুযোগ পাচ্ছে? আমার এইটা কথা, আমি এইটা শেষ এইটুক বলি। ওই যে ইমরান সরকার, মনে আছে আপনার জামাতের সময় ইমরান সরকারকে নায়ক বানিয়েছিল এই সরকার। ইমরান এখন কই? আউট। ইমরান যখন আউট হলো তখন ইন করলো কারা? হেফাজতকে যখন সরকার আউট করলো তখন ইন করলো কারা? আপনার এই যে নুরু টুরু এরা যখন আউট হলো, এখন মমিনুর নিয়ে সরকার খেলছে। সরকারের এই খেলার জবাব কিন্তু একদিন সরকারকেই দিতে হবে। এই জায়গা থেকে সরকারের চলে আসা উচিত। সরকার খেলছে এবং সরকারের এই খেলার জবাব একদিন দিতে হবে। তবে আমি মনিয়াপার কথাটা ছিল বুঝতে পারিনি। মনিয়াপা যদি বলছেন যে
ভাস্কর্য ভাস্কর্য নির্মাণ করার সময় বঙ্গবন্ধুর ভাস্কর্য বঙ্গবন্ধুর মতো না হয় অন্যরকম হয়ে যাচ্ছে, এটি মনিয়াপার এক ধরনের বক্তব্য। আবার মনিয়াপা বলছেন যে তাদের নেতারও যেহেতু ভাস্কর্য রয়েছে, সুতরাং যেটা তাদের আছে সেটা তারা বিরোধিতা করতে পারেন না। তো এখন বিরোধিতা করতে পারেন না, পক্ষে বলতে পারেন না, আবার হুবহু হোক সেটাও চাচ্ছেন। মানে মূল কি বোঝাতে চেয়েছেন, যদি আপনি কিছু বুঝে থাকেন আমাকে একটু বলবেন। না, আমি প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। নীলুফার চৌধুরী মণি এবং কমরেড ইউনেশন প্রিন্স দুজনের সুস্বাস্থ্য কামনা করছি, শুভেচ্ছা জানাচ্ছি, দর্শকদের নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি। পারফরমেন্স শব্দের একটি বাংলায় যদি অর্থ করেন সেটা বলে অভিকরণ, আর যিনি এই পারফরমেন্সটা করেন তাকে বলে অভিকার। সেই অর্থে কিন্তু নীলুফার চৌধুরী মণি একজন অভিকার। সেই অভিকারে তার আজকে কথাগুলো আমার বেশ ভালো লেগেছে। আপনি বোঝেননি, কিন্তু আমি বুঝবার চেষ্টা করেছি। জি, এ কারণে ওই সতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বিখ্যাত গান আছে না, যে অনেক কথা বলো তুমি মন থেকে যা বলো না, আবার এমন এমন সত্যি কথা আমি ভাবি ছলো না। তো ওইটা লাস্টের যে লাইনটি, সেই লাইনটি আপনি মনে করছেন যে কথাটা তার বলা কথা না। কারণ এই প্রথম বিএনপির কোনো নেতা এত কয়েকদিনের যে উত্তপ্ত পরিবেশের মধ্যে বিএনপির কোনো নেতা বললেন জিয়াউর রহমানেরও ভাস্কর্য আছে। আপনি 29 মিন্টু রোড বিরোধী দলের নেত্রীর বাসভবন, যেখানে যদিও বেগম খালেদা জিয়া এক রাত্র থাকেননি, কারণ তিনি নির্দিষ্ট এলাকার বাইরে কখনো থাকতেন না। কোনো বিরোধী নেতা থাকেননি? অবশ্যই শেখ হাসিনা ওখানে 29 মিন্টু রোড পুরোটা সময় কাটিয়েছেন। আচ্ছা, তিনি যখন 91 থেকে 96 কাল বিরোধী দল নেত্রী ছিলেন, পুরোটাই 29 মিন্টু রোডে ছিলেন। যাই হোক, তা আমার যে কথাগুলো, সেই কথাগুলো সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বিখ্যাত বই বেরিয়েছে এই ধরেন 6-7 মাস আগে, জানি না দর্শক দেখতে পাচ্ছে কিনা। যা দেখি যা শুনি একা একা কথা বলি। যা দেখি যা শুনি একা একা কথা বলি। এটা বাংলাদেশের নাগরিকদের এখন একটা মনের কথা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আমি এখন আমি বলবো, যেহেতু মনিয়াপা অনেকগুলো বিষয় উপস্থাপন করেছেন এবং মনিয়াপাকে অনুসরণ করে আমাকে যেতে হবে, এবং আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। কিছু কথা কিন্তু যথার্থভাবে আমাদের উপস্থাপন করা দরকার। কেননা আপনি সারা পৃথিবীতে আপনি পলিটিক্যাল সেকুলারিজম, পলিটিক্যাল মুসলিমিজম, পলিটিক্যাল বুদ্ধিজম, পলিটিক্যাল খ্রিস্টানিজম, এটা কিন্তু সারা পৃথিবীতে একটা মতলবী রাজনীতির জায়গা তৈরি করেছে। এইটা আপনাকে মানতে হবে। এবং আওয়ামী লীগকে যে সেই জায়গার স্বীকার করতে হবে যে সে এমন একটি ছাত্র সংগঠন, যে সংগঠনের জন্মের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ঐতিহ্য এবং বাংলাদেশের লড়াই সংগ্রামের একটা প্রতীকী রূপ দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, যেটা বঙ্গবন্ধু নিজের হাতে সৃষ্টি করেছেন। সেই ছাত্রলীগ যারা হাজার হাজার জীবন দিয়েছে 71-এর মুক্তিযুদ্ধে, সেই ছাত্রলীগের একটা সংগঠনে থানা কমিটিতে এমন নেতৃবৃন্দ থাকবে যারা মূল আদর্শ বঙ্গবন্ধুর রাজনীতি, তারা সাম্প্রদায়িক চেতনা, তার বাইরে যে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিবে। তার মানে কি, ব্যর্থতা স্বীকার করতে হবে। যে আপনি ওই নীলুফার চৌধুরী মনির আপার কথা মতোই বলি, যে আপনি এমন কোনো লোক যে ঠাঁই দিচ্ছেন, কি কারণে ঠাঁই দিচ্ছেন, কেন ঠাঁই দিচ্ছেন, এই প্রশ্ন কিন্তু আজকে সাধারণ নাগরিকদের যারা বলছেন যা দেখি যা শুনি একা একা কথা বলি, অনেক কিছু মানুষ বলতে পারছেন না। আমি সেই জায়গায় বলি, আজকে খেলাফত মজলিসের কথা যেটা বললেন, এখানে একটু সংশোধন করে দিই। খেলাফত মজলিস 2006 সালে নভেম্বর মাসে যে 4 দলীয় ঐক্য জোট হয়েছিল, সেই 4 দলীয় ঐক্য জোটের অন্যতম সংগঠন, এটা করে মানতে হবে। আবার এই খেলাফত মজলিসের সাথে 5 দফা চুক্তি কিন্তু আওয়ামী লীগ করেছিল 2006 সালে 23শে ডিসেম্বর, এবং এই চুক্তি 2007-এর 12ই ফেব্রুয়ারি পর্যন্ত ছিল, অর্থাৎ প্রায় 52 দিন। যেই চুক্তির সাথে আওয়ামী লীগের আদর্শ, আওয়ামী লীগের চেতনা, নীতি কোনো কিছুই কিন্তু মিলবে না। অতএব এই কথাটা বলতে হবে। এই জন্য নীলুফাকে ধন্যবাদ, তিনি আমাকে উস্কিয়ে দিয়েছেন। তিনি যেহেতু কিছু কিছু কথা যথার্থে বলবার চেষ্টা করেছেন, কারণ আমি কোনো বিএনপির নেতা পেলাম যে সত্য কথা আজকে বললেন, ওখান থেকে আপনার কাছে ধন্দ সেখানেই লাগলো যে আসলে মনিয়াপাকে এই কথা বলতে পারে, আমি আসলে বুঝি নাই। ব্যাপারটা তো সেরকম দাঁড়িয়েছে যে এমন এমন সত্যি কথা আমি ভাবি ছলনা। তা সেই রাজনীতির জায়গাটা, ছলনা রাজনীতির জায়গাটা তৈরি হয়েছে। আমি এখনো মনে করি বিএনপি যে রাজনীতির জন্ম দিয়েছে, যে বীজ বৃক্ষের জন্ম দিয়েছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে সামরিক স্বৈরাচারী রাজনীতির যে বীজ বৃক্ষ এবং যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে
তাদেরকে আশকারা দিয়ে, তাদেরকে ফিরিয়ে এনে, গোলাম আজমকে পাকিস্তানি নাগরিকদের ফিরিয়ে এনে, এবং বেগম খালেদা জিয়া তাদের দুই নেতাকে জাতীয় পতাকা দিয়ে, এবং সর্বশেষ 2018 নির্বাচনে ধানের শেষ প্রতীক বিএনপি নেতাকে দেওয়ার আগে জামাত ইসলামকে দিয়ে পুরো সামগ্রিক ব্যবস্থায় বিএনপি কিন্তু এই রাজনীতির প্রেক্ষাপট তৈরি করেছে। অতএব যারা 71 মুক্তিযুদ্ধের সময় ডক্টর হাসান মাহমুদ, আজকে তথ্যমন্ত্রী, খুব চমৎকার একটি কথা বলেছেন, আপনাকে মানতেই হবে। তিনি বলেছেন যারা 71 মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাকে কাফের বলেছিল তারাই কিন্তু ভাস্কর্যের বিরোধিতা করছেন। অতএব সেই জায়গা কিন্তু স্পষ্ট হওয়া দরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বুক ফাটে তো মুখ ফোটে না, স্বাভাবিক কারণে। এই যে বাস্তবতা, আপনি বিরোধী রাজনীতি কখন করবেন? গণপরিষদ বিতর্ক, আমি আওয়ামী লীগের নেতাকে বলি, কর্মীদের বলি, আপনার পড়ুন এরা। আমি অনুরোধ করবো, অসমাপ্ত আত্মজীবনী কারাগারে রোজ নামছে, আমার দেখা নয়া চিন পড়ুন। কিভাবে পলিটিক্স ইজ দ্য আর্ট অফ পারসুয়েশন, আর্ট অফ কম্প্রোমাইজ এই জায়গায় তৈরি হয়। বঙ্গবন্ধু বাকশাল করবার সময় যারা মনিয়াপাড়া, সেই জিয়াউর রহমান থেকে শুরু করে এ পর্যন্ত বাকশালকে তারা এমনভাবে বিকৃত করেছেন। আসেন না বাকশাল নিয়ে আলোচনা করি। আমি তো রুইনেশন প্রিন্স ভাই তো প্রায় বলেন যে আসেন বাকশাল নিয়ে আলোচনা করি। বাংলাদেশের কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বাংলাদেশের যে প্ল্যাটফর্ম বঙ্গবন্ধু শেখ মুজিব কাদের নিয়ে করেছিলেন? যারা মুক্তিযুদ্ধের নেতৃত্বের সাথে ছিলেন, যারা মুক্তিযুদ্ধকে ছিলেন, সেই বাকশাল বক্তা একজন বলেছেন বঙ্গবন্ধু, শেষ করছে জায়গাটায়, যে আমি জাম্প করার মানুষ নই, আমি ধাপে ধাপে 27 বছর আমি এগিয়েছি, আমি জানি পাকিস্তানিদের সঙ্গে থাকা যায় না। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো এখন আপনাকে মানতে হবে, এবং বিএনপি রাজনীতি এখন স্পষ্ট করতে হবে কার সঙ্গে থাকবে। আবার আওয়ামী লীগকে তার যে কর্মী, তার সমর্থক অসংখ্য, তার গুণগ্রাহী, যারা মনে করে যে আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নেই, বিকল্পহীন অবলম্বন শেখ হাসিনা, যারা মনে করে, তাদের কাছেও কিন্তু এবার স্পষ্ট করতে হবে যে রাজনীতিটা কোন দিকে যাবে। সেই আজকের সঙ্গী হুসাইন মোহাম্মদ এরশাদ 2007 সালে তিনি চুক্তি করেছিলেন না, এই খেলাফতের মধ্যে 6 দফা চুক্তি করেছিলেন না, কোথায়? সুপ্রিম কোর্ট প্রান্তরের যেই ভাস্কর্য রেখেছিল, এটাও কিন্তু একটা ষড়যন্ত্র। আমি শেষ করছি কথাটাই, বিচারপতি এস.কে সিনহা কোন প্রেক্ষাপটে, কোন কালচারের সাথে মিলিয়ে বাংলাদেশে ওই ভাস্কর্যটা তিনি ওখানে স্থাপন করেছিলেন? তাহলে তো আমার প্রশ্ন ছিল, তাহলে যদি বাংলাদেশের সংস্কৃতি এবং অন্যান্য প্রসঙ্গের সঙ্গে না মিলে, তাহলে সেটা সেখানে থাকবে না, সেটা সামনে থেকে পিছনে আসবে কেন? তাহলে কম্প্রোমাইজটা কে করেছে? সেই আলোচনা যদি আপনি পক্ষপাত চুরি করেন, নিশ্চয়ই সময় দিলে আলোচনা আমি করব। ধন্যবাদ আপনাকে। আমি একটু প্রিন্স ভাইয়ের সঙ্গে যুক্ত হচ্ছি। রহিন হোসেন প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। শুনছিলেন আমাদের এখানে কথা বলছিলেন মনিয়াপা এবং সুভাষ দা। তো আমি একটু প্রিন্স ভাই আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে ভাস্কর্যের বিরোধিতা, নির্মাণের বিরোধিতা যারা করছেন তাদেরকে কেউই সমর্থন করছেন না, কিন্তু মূল প্রসঙ্গটি বা মূল আলোচনাটি গিয়ে এখন পর্যন্ত যে জায়গায় ঠেকছে, বিভিন্ন সেই আপনার সভা সেমিনার হোক আর বক্তৃতা হোক কিংবা এরকম আমাদের মতো আজকে টকশোই হোক, সেটি হচ্ছে যে যারা বিরোধিতা করছেন তারা আসলে কার লোক, এটি হচ্ছে মূল বিষয়। মানে আমার কাছে এটি মনে হয়। তো এই জায়গা থেকে আমি আপনার একটু বিশ্লেষণ জানতে চাই। মানে দুই পক্ষই প্রশ্ন তুলছেন যে এরা কার লোক, এরা বলছেন এরা আমাদের নয় তাদের, তারা বলছেন আমাদের নয় তাদের। ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা যে সময় এই কথাগুলো বলছি, দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে জানি এবং মানুষের অন্যান্য সমস্যা প্রকট সেটা জানি, কিন্তু আমাদের এই ইস্যুটার মধ্যে এই কথাবার্তা বলতে হচ্ছে এবং বলাটাকে আপনার কথায় যদি যাই, তাহলে দেখেন যে আপনি কে কি বলছে বলার আগে একটু হিসাবটা করি। যারা ভাস্কর্যের বিরোধিতা করছে তার করলো, সে আপনি পাবেন না। তাহলে এই পাবেন না কেন? কারণ এই ক্ষেত্রে একটু এইখানে ছলনা, নানা শব্দ আসছে, আমি ওটার মধ্যে যাচ্ছি না। আমি দেখছি যে সেটা হচ্ছে একটা বিবেচনা করে ভোট, একটা বিবেচনা করে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়া, এখানে নীতিটা প্রধান হয় না। সুতরাং এই বিবেচনা থেকেই এই জায়গায় অনেকের আমরা স্পষ্ট কথা আমরা কিন্তু এটা এবং ঘটনাবলী আমাদের বলে দিই। কিন্তু এটা বলতে চাই সেটা হচ্ছে, এটা কি শুধু একটা ভাস্কর্য নিয়েই ঘটনা, নাকি এই ভাস্কর্যের কথা বলতে এসে আজকে বাংলাদেশে একটা কি বলে যে আমাদের যে ওই যে তার উপর কিনা আজকে ধর্ম
নিশ্চয়ই যার যার ধর্ম সে পালন করবে, সে স্বাধীনতা থাকবে। কেউ এ ব্যাপারে তার যদি কোনো মন্তব্য থাকে ভাস্কর্য সম্পর্কে তিনি, এটা আমি ব্যক্তিগতভাবে সেটা নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু একেবারে এইটা নিয়ে জ্বালাও পোড়াও এবং এইটা পুরো আমাদের সংস্কৃতির উপরে যেভাবে হামলা, সেইটা তো কেউ বরদাস্ত করতে পারে না, অন্ততপক্ষে মুক্ত বুদ্ধি সম্পন্ন মানুষ এবং যে দেশে আমরা বাস করছি এই দেশে এটা গ্রহণ করার কোনো কারণ নেই। কিন্তু এইটাকেও কেন আমরা অনেকে বলতে পারছি না, ওই যে একটু আগে বললাম আমরা বিবেচনা করছি ভোট এবং অন্যান্য বিষয়। এবং আপনি দেখবেন ঘটনাবলী দেখলে দেখা যায় ততদিনে এই অপশক্তি, কারণ এটা যে অপশক্তি এখানে কিন্তু কেউ দ্বিমত করছে না, সুতরাং এই অপশক্তিকে কেউ কেউ লালন পালন করে রাখছে, তাদের সাথে জোট করে রাজনীতি করছে, আর ক্ষমতায় থাকা অবস্থায়ও মুক্তিযুদ্ধের কথা বললে, অসাম্প্রদায়িকতার কথা বললে তাদের সমর্থন পাওয়ার জন্য শুধু তাদের সাথে বিভিন্ন সময় সখ্যতা না, শুধু টাকা পয়সা দেওয়া, বিভিন্ন জায়গায় জমি দেওয়া, শুধু সেইটা না, আমাদের পাঠ্যসূচির পরিবর্তনের মতো কাজটাও তারা করেছে। অর্থাৎ এই সামগ্রিক কাজের মধ্য দিয়ে আমরা যদি আজকে শুধুমাত্র এটাকে ভাস্কর্য মনে করি, যদি এটা একটা অসাম্যের আঘাত না মনে করি, তাহলে আর একটা ভুল জায়গায় যাচ্ছি, বরঞ্চ ওই অপশক্তিকে কিন্তু আমরা প্রশ্রয় দেওয়ার জায়গাটায় থাকছি। সেটা বোধহয় আজকে 50 বছরের বাংলাদেশ এটা কোনো ক্রমে অ্যালাউ করতে পারে না, এটা এগ্রি করতে পারি না। পারি এটা, যদি এটা পারি তাহলে কি হবে, আমি কিন্তু তাহলে বাংলাদেশকে পেছনে ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজটা করছি, এটি একটি দিক। আর একটা দিক মনে রাখা দরকার, যে আলোচনাগুলো আসছে আমরা আজকে দেখা দরকার যে মানুষের চোখের সামনে অনেক সমস্যা রয়েছে, কিন্তু আপনি দেখবেন বিভিন্ন সময় এক একটা যে জায়গাটা আসে আমরা সেটাকে অতিক্রম করে কিন্তু হয়। এটা আমরা ক্ষমতাসীনদের এখন বলেন, অতীত বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি এই কাজগুলো হয়, কিন্তু এটা হয় যখন আপনি একটা নীতিনিষ্ঠ রাজনীতিটা চোখের সামনে প্রধান শক্তি হিসাবে না থাকে, তখনই এই কাজগুলো করার ঘটনাগুলো ঘটে। আমরা সেই কাজটা কিন্তু এবারও এই যে ভাস্কর্য ইস্যুতেই আমরা সেটা দেখতে পাচ্ছি। আমাকে ধন্যবাদ প্রিন্স ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আমি আবারও যুক্ত হব। মনে আপা, দুটি প্রসঙ্গ আপনার সামনে। আমরা এর আগে আপনি যেটি বলছিলেন যে ছাত্র দল চাইলেও একটি মিছিল বের করতে পারে না, আর এরা এরকম এইভাবে আস্ফালন কিভাবে করে। তো ছাত্র দল যে মিছিল করতে পারে না, এটি কিভাবে দেখবো আমরা? ছাত্র দলের সক্ষমতার অভাব? ছাত্রদল মিছিল করতে না পারলে সে দায় আপনি কাদেরকে দিবেন? আর আরেকটি বিষয় আপনি বলেছেন যে এতদিন তারা কোথায় ছিলেন, এই যে এই শক্তিগুলো যখন এখন কথা বলছেন, তা আপনার কাছে কি মনে হয় এই শক্তিগুলো এখন কেন বিরোধিতা করছেন? দেখেন, একটা কথা বলি, সুভাষ দা বেশ কিছু কথা বলেছে, আমি সবসময় বলি আমি অনেক জায়গায় আমি আমার নিরপেক্ষতা রাখার চেষ্টা করি। আমি প্রথমে এই দেশের নাগরিক মনে করি নিজেকে, এবং আমি জনগণের পালসে হাত দেওয়ার চেষ্টা করি। জেফারসন একটা কথা বলেছিলেন যে আমি কারো মতের সাথে নাও মিলতে পারি, কিন্তু আমি তার মত প্রকাশের জন্য আমি আমার জীবন পর্যন্ত বাজি রাখতে পারি। সেই জায়গায় আপনার গণতন্ত্র কি বলে? গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের কথা বলে, বাই দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্র যদি বলে যে ভাস্কর্য নিয়ে কথা, যে আমার দেশের গণতন্ত্র আমার মতো হবে, এটাই স্বাভাবিক, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বেশি এবং কিছু মানুষ এখানে উস্কানি দেয়। আমি আবারও বলছি, উস্কানির জন্য আগেও ছিল, এখনো আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে, কিন্তু উস্কানি দাতারা কিন্তু এইভাবে আগে উস্কানি দেয় না। এই উস্কানি দাতাগুলো কে, আমি এটা জানতে চাই, নাম্বার 1। নাম্বার 2 হলো যে ভাস্কর্যের জায়গায় আছে, আমি যে কথাটা বলেছি যে নাক কান চোখ মিলে নাই, এটা একটা নেতার প্রতি শ্রদ্ধা বশত আমি এই কথাটা বলেছি। মিললেই তো সেটা রাখতে হবে, না মিললে রাখতে হবে না তা না। আমি সেটা বলছি, এতদিন কিন্তু একটা দুটো তিনটা ছিল, চোখে পড়েও মানুষ ওটা কিছু মনে করতো না, ওটা ইগনোর করতো, হুজুরের আরেক দিকে তাকায় যেত, সেটা অন্য হিসাব। এখন হঠাৎ করে ভাস্কর্যে এত বাম্পার ফলন কেন হচ্ছে, কেন? আমার এটা একটা প্রশ্ন। আগে তো এরকম একটানা আওয়ামী লীগ 3 বার ক্ষমতায়, 12 বছর 15 বছর প্রায় হয়ে যাচ্ছে, সেইখানে এতদিন এই বাম্পার ফলন ছিল না। এখন কেন? কৃষি থেকে শোনেন, মুজিব বর্ষ পালন করে আপনি হাজার কোটি টাকার আপনি জিনিস কিনছিলেন, বাজি আনছিলেন, ভাগ্যে না থাকলে হয় না এগুলা। আপনার করোনায় কিন্তু সব শেষ করে দিচ্ছে। করোনায় যেখানে মানুষ ভাত পাচ্ছেন না, মানুষের চাকরি চলে গেছে, মানুষের মাসিক বেতনের স্টেপ নেমে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ বাড়ি খালি হয়ে গেছে ঢাকা শহর, সেইখানে আপনার কেন ভাস্কর্য করতে হবে? যেখানে একটা মানুষের নিরাপত্তা আপনি দিতে পারছেন না, সেইখানে আপনি মূর্তিকে, আপনি ভাস্কর্যকে পুলিশ দিয়ে পাহারা দিচ্ছেন কেন?
এটা তো আমি চাইনি, আমি তো এরকম দেশে নাগরিক হতে চাই না। আমি কিন্তু তার মানে এই না আমাকে আপনি ভুল বুঝেন, আমি চাচ্ছি হ্যাঁ অবশ্যই থাকুক সেটা, কিন্তু সেটাকে আপনার কেন পুলিশ দিয়ে, আপনার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, যেখানে আমার দেশের একজন মানুষের মৃত্যুর দাম 15 পয়সাও না, সেখানে আপনি একজন মূর্তিকে, যে যিনি চলে গেছে সে তো হৃদয়ের ভেতরে আছে, তাহলে আপনি ভাস্কর্য দিলেন। লেলিনকে আমরা দেখিনি এই টনকে টন কিভাবে নামিয়েছে, কিংবা আমি সাদ্দামের কথা যদি বলি, আমি যদি গাদ্দাফির কথা বলি, এগুলা তো খুব কাছের। তো এই যে ভালোবাসা, গাদ্দাফি সাদ্দাম কিন্তু এলাকায় ডেভেলপমেন্টের চরম সীমানায় নিয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও মানুষের কিন্তু ঘৃণা তারা থেকে কিন্তু autocrat মুক্ত, ছিলেন। এটাই আমি বলছি, তা মানুষের ঘৃণা থেকে কিন্তু তারা মুক্ত হতে পারে নাই। যখন একটা মানুষের ভেতরে আপনি আগুন জ্বালাবেন, আগুনের বন্যি শিখায় কিন্তু সবকিছু পুড়ে যায়, বুঝতে পেরেছি। তখন কিন্তু আর কিছু থাকে না। ছাত্রদলের সক্ষমতা না থাকলে সরকারের কি দায়? নো নেভার। ছাত্রদল, আপনি একটা নুরুকে যেভাবে মিছিল করতে দেন, আপনি কি ছাত্রদলকে সেভাবে দেন? একজন মুমিনকে আপনি যেভাবে তাকে এক ধরনের পাহারা দিচ্ছেন, নুরু যেভাবে মার খায়, ছাত্রদল কি সেভাবে মার খেয়েছে? শোনেন, ছাত্রদল মার খাওয়া মানে একটা জনিকে আপনি 21টা গুলি করেছেন, যেখানে একটা গুলি করলে বুক বরাবর মানুষ মারা যায়, আপনার 21টা গুলি মানে কি ভীতি সঞ্চার করার জন্য। আপনি কি বলে চিটাগাংয়ের আলমকে ঘর থেকে ধরে এনে ক্রস ফায়ারে দিয়ে যেভাবে উপর করে রেখে, যেভাবে বিভৎসভাবে রেখেছেন, তারপরে কি আপনি এটা কি ভীতিক ধরানোর জন্য না? তার সরকারের উপর দায় যাবে না? এটা কি পুলিশ বাহিনীর উপর বা আইন শৃঙ্খলা র্যাবের উপর যাবে? এটার দায় দায়িত্ব সম্পূর্ণ সরকার বহন করতে বাধ্য। আপনি যেভাবে গুম খুন করছেন সেটা নিয়ে আপনি কথা বলছেন, আপনি বেসিক থেকে হাজারো মাইল দূরে চলে গেছেন, আর আপনি ঐচ্ছিক নিয়ে এত টানাপোড়ন করছেন, আপনি ঐচ্ছিককে পাহারা দিচ্ছেন। এটা কোন দেশি রাজনীতি? এটা এক ধরনের ভণ্ডামি। আমি যে কথাটা এতক্ষণ বলতে চেয়েছি, কারণ আপনার ওইখানে তো সুযোগটা ওইভাবে পাওয়া যায় না যে কথা বিস্তারিত বলা। আপনি যেভাবে নেগেটিভলি নিয়েছেন, আমি নেগেটিভলি দুইটা আমি প্রমাণ আপনার দিতে চাই। negatively আপনি নিয়ে যেটা বলেন। সুভাষদা বলল যে বিচারপতি এসকে সিনহা সামনে থেকে পিছনে মূর্তি নিয়ে আসছে, লাভটা কি হয়েছে? বিচারপতি এসকে সিনহার যদি কোনো দূরভিসন্ধি থাকতো তাহলে মূর্তিটাকে কেন বাদ দিল না? নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনার মনে আছে নিশ্চয়ই, ডাক্তার দীপুমণি যখন পররাষ্ট্রমন্ত্রী, তখন সোনার মডেল দেওয়ার জন্য বিদেশি যারা মুক্তিযোদ্ধাদের সাপোর্ট করেছিল তাদের একটা অনুষ্ঠান হয়েছিল, সম্পূর্ণ সোনার মধ্যে তুলাখানিক সোনাও ছিল না, সব ব্রোঞ্জ দিয়ে বানানো। মানুষকে অপমান করেছে বিদেশি নাগরিকদের, সেটাও মেনে নিলাম। সেইখানে একটা ম্যাগাজিন বানিয়েছেন তারা, সেই স্বাধীনতার ইতিহাস ইতিবৃত্ত নিয়ে। সেই ম্যাগাজিনের, এত বড় ম্যাগাজিনের কোথাও শেখ মুজিবুর রহমান নাম ছিল না, যেখানে তারা সারাদিন জাতির জনক বলে, সারাদিন বঙ্গবন্ধু করে। আমি শ্রদ্ধার জায়গাটা স্মরণ করে দিতে চাই। শ্রদ্ধার জায়গাটা, আজকে তো শেখ মুজিবুর রহমান সাহেবের মেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার বাবার হাত ভাঙলো কে? আওয়ামী লীগের নেতা। আমি আবারও বলছি প্রমাণটা আপনি নিয়ে, এটার যুগ সাজসে আমি বলি, যেটা বিএনপির মহাসচিব বলেছে, আমি তার সাথে 100% একমত। এইখানে যে মৌলবাদকে উস্কে দেওয়ার জন্য যে ঘটনাটা ঘটানো হয়েছে, বিএনপির মহাসচিব কিন্তু একজন সজ্জন ব্যক্তি হিসেবে সমস্ত বাংলাদেশে পরিচিত। সেই অহিংস নীতির মানুষটা যখন এই কথাটা বলে, আপনাকে ধরতে হবে ওইখানে সত্যতা কতটুকু, কারণ কিন্তু উনিও আওয়ামী লীগ নেতা ভাস্কর্য এই ভেঙেছে কথাটা কোথায়? বলতে বাধ্য হয়েছেন। হ্যাঁ, আওয়ামী লীগ নেতা ভাস্কর্য ভেঙেছে কোথায়? এটা কুষ্টিয়ায় যেটা হলো, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম প্রথমে। কিন্তু সোশ্যাল মিডিয়া, মূলধারার গণমাধ্যমের খবর তো হচ্ছে দুজন মাদ্রাসা ছাত্র ভেঙেছে এবং দুজন শোনেন, শিক্ষক তাদেরকে মূলধারার উস্কানি গণমাধ্যম, দিয়েছে, আমি 4 জনই বলি, গ্রেফতার। বাংলাদেশ তো এখন সেই বাংলাদেশ, আগে সোশ্যাল মিডিয়ায় আসে, তার 6-7 দিন পরে আপনার মূলধারার সাংবাদিকরা ছাপে। আচ্ছা, বাংলাদেশ তো সেই জায়গায়, যখন একটা সিসিটিভির ফুটেজকে বেশি দূরে আপনার যেতে হবে না। আপনি রুমেল, আপনি নিজে সেদিন ছিলেন বুয়েটে, এইখান থেকে 10 হাত দূরে বুয়েটের, আপনি সেদিন না থাকলে সিসিটিভির ফুটেজ কই হাওয়া হয়ে নতুন একটা ফুটেজ বের হতো। সো ফুটেজকে কিভাবে ফুটেজ বানানো হয় সেটা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন। জি, ধন্যবাদ So, আপা। আমি এর চেয়ে আর বেশি আপনি কিছু বলতে মনিয়াপার চাই প্রশ্নের না। নিশ্চয়ই উত্তর দিবেন প্রসঙ্গে। না, আরো আমি কিছু দুটি বেশি- বিষয় সুবাদ আপনার কাছে আরো জানতে কিছু চাই। বেশি বলার আছে কিনা? না, আমি দুটি বিষয় জানতে চাই আপনার কাছে। এর আগে আপনি যেটি বলছিলেন সত্য কথাকে মনে হয় ছলনা, তো সত্য কথাকে আমরা সত্যই ধরে নেব, আমাদের প্রতিপক্ষ বললেও ছলনা মনে করব না। এই ধরনের রাজনৈতিক উদারতায় আমরা কবে যেতে পারবো বলবেন, একটু ফোন নিয়ে আসছি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি নজরুল ইসলাম বলছি কিশোরগঞ্জ থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বাংলাদেশে হবে, এটাই সত্য কথা এবং এটি হওয়া উচিত, হুম এবং এটা আমরা মনে করি সাধারণ জনগণ। হুম
এখন জনাব সুভাষ সিংহ রায় উনি খুব সুন্দর বক্তব্য রাখেন, প্রশ্নটি বলুন দর্শক। দেখি, এবং তিনজনেই বক্তব্য নিজ নিজ জায়গা থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, তিনজন বক্তাই নিজ নিজ জায়গা থেকে সুন্দর বক্তব্য রাখছেন, কিন্তু কোন সমাধানে কেন আসতে পারতেছেন না? জি, ধন্যবাদ আপনাকে সমাধানে কেন আসতো। সুভাষ দা, এই রাজনৈতিক ছলনা না সত্যকে আমরা সত্য বলে ধরনের উদারতাতে কবে যেতে পারবো? আকবর আলী খানের একটা বই সর্বশেষ বইমেলাতে বেরিয়েছিল, না তার আগের বার, যে বিচিত্র ছলনা জালের রাজনীতি। তা বিএনপি হচ্ছে বাংলাদেশের সেই ছলনা জালের রাজনীতির প্রতিষ্ঠাতা। আপনি দেখেন, অষ্টাদশ শতাব্দীর একজন বিখ্যাত কবি ছিলেন ভারতচন্দ্র রায় গুণাকর। তার একটা বিখ্যাত কবিতা আছে, যে কথা কহে বিস্তর কিন্তু মিশাজে কহে বিস্তর। আপনি আজকের বাংলাদেশের এই যে আশকারা দেওয়া, প্রতিক্রিয়াশীলদের আশকারা দেওয়া, এবং এখনো পর্যন্ত বিএনপি যেভাবে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষোদগার করে এবং কোথায় কোথায় কিছু বললেই বাকশাল বাকশাল শব্দটি উচ্চারণ করে, আমি তো বলবো যে আমার মতো ছোট একজন মানুষের সাথে আসেন না কেউ, বাকশাল নিয়ে আমরা আলাপ করি। আজকে তো মনে আপা বাকশাল বলেছেন, আমি বলি না। আপনি যখন নীলুফার চৌধুরী মণি যখন নানা দিকে তার রং ছড়ায় তার তুলি দিয়ে, সেটাতে কিন্তু আপনার খুব একটা মনে হয় না যে ছন্দপতন ঘটেছে। কেন কায়া ছেড়ে ছায়ার পিছনে দৌড়ানোর অভ্যাস কিন্তু বিএনপির আছে। না আমি ঠিক আছে, মনি আপা আমাকে বলেছেন যে আমি বেশি তেরামো করছি, আপনি বলছেন তার মানে ঠিক আছে। আমার কি ঘাড়ে দুটো মাথা থাকবে নাকি? আমি আপনাকে বলি, এই যে বিএনপি জামাত করেছে আবাদ, অগ্নি সন্ত্রাস ও জঙ্গিবাদ, এই কথাটি বুঝবার জন্য খুব বেশি বড় বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই। আপনি আমাদের বললাম যে 52 দিন পর্যন্ত যেই খেলাফত মজলিসের সাথে আওয়ামী লীগের যে 5 দফা চুক্তি, আওয়ামী লীগের নেতা কর্মী সাধারণ জনগণ মেনে নাই। এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ইতালিতে যে মুসোলিনির আতিথেয়তায় মুগ্ধ হয়ে তার পক্ষেই ভাষণ দিয়েছিলেন, পরবর্তীতে তাকে যখন সমালোচনা ওঠে তখন তিনি কিন্তু পরবর্তীতে যে কিন্তু তার বিরোধিতা করে তার সঠিক বক্তব্যটি দিয়েছিলেন। সেই হচ্ছে মানুষ যে ক্ষুদ্রতম গণ্ডি থেকে বেরিয়ে বৃহত্তর গণ্ডিতে আসতে পারে, ভুলকে অতিক্রম করে সঠিক পথে যেতে পারে। বিএনপি কি কখনো সঠিক পথে যাওয়ার প্রবণতা দেখেছেন? নিজের কথা চিন্তা করেন না তো, কখনো দেখেছেন? লাগবে না। আপনি এই যে ওই যে আস্তে আস্তে উস্কানিমূলক কথাবার্তা, এই যে ব্যাপারগুলো, আপনি এটা আপনাকে মানতে হবে যে বাংলাদেশের ইতিহাসের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব, নামটা পবিত্রতার সাথে উচ্চারণ করতে হবে। এবং বাংলাদেশের সংবিধানে 4 কয় ধারায় বঙ্গবন্ধুর কথা স্পষ্ট করে উল্লেখ আছে কিভাবে সম্মান প্রদর্শন করতে হবে। আপনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে যখন তখন আপনি অসম্মানের কাজ করছেন। আপনি 15ই আগস্টের জন্মদিন পালন করছেন, ঘটা করে করেছেন, ঘটা করে, খুবই দুঃখজনক। এবং জিয়াউর রহমান ক্ষমতা থাকা অবস্থায় আপনি অন্য অন্য সংগঠন দিয়ে নাজাত দিবস পালন করিয়েছেন। অতএব আপনি যদি সত্য কথা বলতে চান, ভলতেরা ডুক্তির কথা বললো না যে আমি তোমার বিরোধিতা করতে পারি, কিন্তু তোমার যে অধিকার, সে অধিকার প্রতিষ্ঠার জন্য আমি লড়াই করব। বিএনপি কবে কোন লড়াইটি করেছে? ছাত্রদল, মনিয়াপার যে ছাত্রদল, মনিয়াপার যেটা করতেন ওটা তো ভুলে যান। মনিয়াপাদের কাছে এসে সেন্টিমেন্ট ডেভেলপ করার জন্য বলে আপা মিছিল তো করতে পারি না। কবে ছাত্রদল মিছিল করার মতো সে যোগ্যতা অর্জন করেছে? কি যে কয়, আমি বলি আপনাকে 2001 সালে 1 অক্টোবরের পর 3.5 বছর বাংলাদেশে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। 22,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ 23 বঙ্গবন্ধু, এগুলো কোট আনকোট বলছি আমি, নোংরখানা তৈরি করতে হয়েছে। এমনকি 23 বঙ্গবন্ধু অভিযানের ভিতরে যে আপনার লাঠিচার্জ থেকে শুরু করে বেদরক কেন্দ্রে পিটানো হয়েছে। পল্টন কার্যালয়ে পেটানো হয়েছে। এখন পল্টন কার্যালয়ের কোন জায়গায় ঢুকানো হয়েছে বলেন আপনি, কোন সময় কোন প্রেক্ষাপটে? এগুলো বিশ্লেষণ করতে হবে তো, আপনি মিলাবেন কেন? আচ্ছা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই, তিনি কিন্তু তার জেলার পৌরসভার মেয়র ভিডিও কনফারেন্সে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, গতবার আপনার কাছে আমি 2 বছর আগে যা চেয়েছিলাম তার চেয়ে বেশি আপনি ঠাকুরগাঁও মানুষের জন্য দিয়েছেন। আপনি জানেন আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই, আমি তারপরে করেছেন, এই জন্য ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।
অতএব এটা কিন্তু আপনাকে মানতে হবে। আপনি রাজনীতির কথা, নীতি নৈতিকতা, নীতিনিষ্ঠতা, ন্যায় নীতির অনুসরণ, এগুলো খুব প্রয়োজন, লিখে রেখো কিন্তু আপনি কার কাছে করবেন? বাংলাদেশে এখন মেয়াদোত্তীর্ণ বিএনপি। তাহলে তো সুভাষ দা এটা বলতে হবে আমি বলি উদারতা তাহলে আপনাকে- ওনাদের দিক থেকে এসেছে, কোথায় উদারতাটা তাহলে ওনাদের দিক থেকে এসেছে, ওনাদের কিসের? মহাসচিবের ভাই স্বীকার করছেন, ঋণ স্বীকার করছেন। ঋণ স্বীকার করছেন? এইটাই হচ্ছে আওয়ামী লীগের, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতিক বিচক্ষণতা। জি, এবং সেই বিচক্ষণতায় ঋণ স্বীকারের বিষয়টা তিনি বের করে আনতে পারেন। আপনি যখন বারবার বলবেন যে এবং এমন যাদেরকে আমি বলি সন্দিগ্ধ বাম, তারা প্রায় কিন্তু এই বুদ্ধিজীবীরা কিন্তু বলেন, আরে ভাই 2000 এয়ারপোর্টের সামনে যখন লালনের ভাস্কর্য ভাঙা হয়েছিল তখন তো আওয়ামী লীগ কিছু বলে নাই। আরে ভাই তখন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাব জেলে রয়েছেন, জি, জেলে তখন তো 11 সরকার। জি, আর আরেকটা ব্যাপার আমি সেখানে বলি, আপনি কালো সাদাকে সাদা, কালোকে কালো বলবেন, জি, অবশ্যই, কিন্তু আপনি আজকে যে বাঙালি সংস্কৃতির যে ধারাবাহিকতা যে লালন করছে, কে লালন করছে? বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলে। আমরা দেখিনি 1400 সাল উদযাপন কমিটিতে মতিন চৌধুরীকে উনি পছন্দ করবেন না, তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। বিএনপি প্রথম রাষ্ট্র ক্ষমতায় এসে, যেটা নবীন প্রিন্স ভাই নিশ্চয় স্বীকার করবেন, 3 জোটের রূপরেখায় ছিল কারা কারা রাষ্ট্র ক্ষমতায় গেলে যেই যাক না কেন কারা কি কি দায়িত্ব পালন করবে। মতিন চৌধুরীকে স্বরাষ্ট্রমন্ত্রী কেন করা হয়েছিল? 1400 উদযাপন কমিটির বেগম সুফিয়া কামাল তিনি আহ্বায়ক ছিলেন, আর আজকে সড়ক সেতু মন্ত্রী তিনি 1100 নাগরিক কমিটির তিনি কিন্তু সদস্য ছিলেন। মতিন চৌধুরী বলেছিলেন, কি দুঃখজনক ঘটনা, বাংলাদেশে এই কথা শুনতে হয়েছে, কোনো বিজাতীয় সংস্কৃতি বাংলাদেশে করতে দেওয়া হবে না। জি, সুভাষ, ধন্যবাদ। আমি আবার আজকারা কে দেয় সেটা নিয়ে আলোচনা করেন। জি, আসেন। ধন্যবাদ, ধন্যবাদ। প্রিন্স ভাই, আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন, আমি দর্শক একটি প্রশ্ন করেছেন সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই। দর্শক যেটি বলতে চাচ্ছেন যে আপনারা 3 জন যে কথা বলছেন, 3 জনের কথাকেই উনি সমর্থন করছেন এবং তার কাছে ভালো লাগছে, কিন্তু একমত কেন হতে পারেন না? আমারও প্রশ্ন যে আমরা রাজনৈতিক কিছু কিছু ইস্যুতে কেন একমত হতে পারি না? এমনিতে তো মতপার্থক্য থাকবেই, তারপরে সার্বজনীন কিছু জায়গায় একমত হওয়ার প্রয়োজন রয়েছে কিনা, প্রিন্স ভাই? আচ্ছা, একটা হচ্ছে আমি আসলে সব কথা শুনতে পারিনি ভাঙা ভাঙা কারণে, কিন্তু এখন বুঝলাম যে দর্শকদের কথা স্পষ্ট হতে পারিনি। সহজ কথা, আমি 2টা উত্তর দিই, খালি আবার একটু টানতে হচ্ছে। দেখেন, মুক্তিযুদ্ধের সময় যে ঐক্যমত্য আমরা হয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এবং তার মধ্য দিয়ে যে সংবিধান অর্জন করেছিলাম, সে ব্যাপারে এখন তো আমাদের একমত না। তাহলে এটা একমত হব না, কারণ হয়তো নীতিগত অবস্থান অথবা নিজেদের স্বার্থের অবস্থান, কার কি অবস্থান খুঁজে বের করতে হবে, এটা একটি দিক। 2 নম্বর হচ্ছে 90-এ যেখানে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি আমরা স্বাক্ষর করে 3 জোটের রূপরেখা করেছিলাম এবং আচরণবিধি করেছিলাম। আচরণবিধিতে একটা পয়েন্ট কিন্তু ছিল যে আমরা কেউ সাম্প্রদায়িক প্রচার প্রচারণা করব না, কেউ সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেব না, বরঞ্চ কেউ সাম্প্রদায়িকতা করলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। তাহলে দেখেন, লিখিত অঙ্গীকারই আমরা ভঙ্গ করছি কেন? এরও 2টা কারণ আমি মনে করি। একটা হচ্ছে এটা হয়তো কাগজে কলমে লিখলাম, নীতিগতভাবে আমি মনে করি না। এটা যার যার কার্যক্রম দেখলে বুঝবেন, সে আলোচনা আমি আসতে যাচ্ছি না। আর একটা হচ্ছে এখন যেটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আমরা মনে করছি এই যে সাম্প্রদায়িক, যেটাকে আমরা অপশক্তি আমরা মনে করি, অনেকে হয়তো অনেক সময় বললেও মনে করছে তাদের একটা ভোট ব্যাংক আছে, মনে করছে তাদের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিটা আমার ভোটের জন্য নানা কারণে দরকার, সেই নিজস্ব সুবিধাবাদটাই প্রধান হয়ে যাচ্ছে বলে কেউ কেউ করছেন না, আর কেউ কেউ করছেন নীতিগতভাবে তাদেরকেই সমর্থন করছে। সুতরাং আপনি দেখবেন যে সুতরাং এইখানে আপনি ঐক্যমত্য হওয়ার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি না, বরঞ্চ আজকে এই দলগুলোর ঐক্যমত্য থেকে ঐক্যমত্য হওয়া দরকার যে মুক্তিযুদ্ধকে যারা আমরা মনে করি তাদের ঐক্যমত্য হয়ে যারা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনা লালন করে, খালি কথায় না কাজে, তাদের জায়গায় এসে যদি ঐক্যবদ্ধ শক্তি একটা দাঁড় হয়, বিকল্প এরকম একটা শক্তি সমাবেশ হয়, তখন দেখবেন আজকে যারা এই যে পরস্পরের কথা শুনছেন, তখন কিছুটা হলেও তারা ঘুরে দাঁড়ালেও দাঁড়াতে পারে, কিন্তু সেটা কতক্ষণ করবে সেই বাস্তবতা আমি দেখছি না। কারণ আপনি এইখানে ধন্যবাদ প্রিন্স ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মনিয়াপা, এই যে সুভাষদা যে জায়গাটাতে শেষ করেছেন, এই যে অসাম্প্রদায়িকতার চেতনা কিংবা আমাদের যদি বলি ধর্মান্ধ গোষ্ঠীর যে আস্ফালন, সেগুলোর আশকারা আপনারাই দিয়েছেন।
শোনেন, সুভাষদা অনেক কথা বলেছে যেটা আজকের জন্য প্রযোজ্য ছিল না। ওই যে কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি, সুভাষদা ওই যে ওইটাই গরু রচনাই বলেন। এখন আমি ধর্মান্ধতা নিয়ে সুভাষদারা যেটা বললো, আমি আমার জায়গায় প্রথমে যেটাই ছিলাম এখন ওই জায়গাতে আছি। এটার উস্কানি দাতা হচ্ছে শাসক গোষ্ঠী, এবং সেটার জন্য আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে চাই। জিও পলিটিক্সে অনেক কিছু চেঞ্জ হয়েছে পৃথিবীর, আপনি জানেন যে অনেক শাসক গোষ্ঠী চেঞ্জ হয়েছে, তাদের নীতি নির্ধারণী চেঞ্জ হয়েছে। তাদেরকে বোঝানোর জন্য সুভাষ দ্বারা যে তিনবার যে বিভিন্ন আঙ্গিকে, একবার বিনা ভোটের সরকার, একবার নৈশ ভোটের সরকার, একবার আর্মিদের ভোটের সরকার, সেইভাবে তারা নতুন করে তাদেরকে বোঝানোর জন্য যে আওয়ামী লীগ যদি এই দেশে শাসকে না থাকে তাইলে এই দেশটা আবার জঙ্গিবাদ হয়ে যাবে। এই কারণটার জন্য এই মূর্তি খেলা, নইলে মূর্তি নিয়ে বাংলাদেশে কোনো খেলা এর আগে ছিল না, এখনো নাই, আগামীতেও হবে না। নইলে হঠাৎ করে এত মূর্তির আমদানি কেন হলো? এবং সুভাষদা কিছু কথা যেটা বলেছিল যে এই যে শাহজিজের কথা আসছে যে ভাতা দিয়েছে, ভাতা শাহজিজ কিন্তু ৭২ থেকে এই দেশ স্বাধীনের পরে শেখ মুজিবুর রহমান সাহেবই কিন্তু ভাতা তাকে দেওয়ার ব্যবস্থা করেছিল। আমৃত্যু তিন ওই যে যারা ভাতার কথা বলেন, প্রথম দিকে আপনার ভাতার কথা বলেছেন, আমি বললাম। এবং সাধারণ ক্ষমা কিন্তু ৭২ থেকে ৭৫-এ সাধারণ ক্ষমা হয়েছিল, যে কারণে উনি বললেন জিয়াউর রহমান এই আস্তে আস্তে এদেরকে এস্টাবলিশ করেছে। তারপরে আপনার যদি আমি বলি যে চেতনার কথা, সুভাষদা যেটা বলে কাদেরকে করা হয়েছিল, চেতনার কথা যদি বলি, আপনি যদি আমাকে সময় দেন, এবং ৭৫ এর পরে কারা বের হয়ে গেল, শোনা যায় যে সাধারণ ক্ষমাটার কিন্তু ক্লাসিফিকেশন সাধারণের মধ্যে থাকে না। তাহলে লেখা থাকতো যে ক্লাসিফিকেশন ক্ষমা, কিন্তু ৭৫-১৫ আগস্টের পরে যে অনেকে বের হলো তাদেরকে কে ক্ষমা করলো? যখন আমি আপনাকে ওই এক্সাম্পল দিই, যখন নূর মৌলানা যখন মন্ত্রী হয় ৯৬ থেকে ২০০১, যখন একজন একদম প্রতিষ্ঠিত রাজাকার, তখন কোনো সমস্যা হয় না। যখন ফরিদপুরের রাজাকাররা যখন আত্মীয় হয় তখন তারা আত্মীয় হয়ে যায়। যখন আপনি আমার ঘরে কথা হবে, যখন আপনার ব্রোন চাইল্ড, আপনার তত্ত্বাবধায়কের ব্রোন চাইল্ড যখন তাদেরকে জামাত দেয় তখন কোনো সমস্যা হয় না। সমস্যা হয় যখন আমাদের সঙ্গে ৪ দলীয় জোট গঠন করে, তখন তাদের কাছে সমস্যা হয়। আমি আজকে সুভাষদাকে এইখানে বলতে চাই, গতকালকে একটা প্রথম সারির একটা পত্রিকায় আসছে যে ২০০০ মিনিমাম ২০০০ মুক্তিযোদ্ধার ভাতা নিচ্ছে যাদের জন্ম ৭১ এবং ৭১-এর পরে কিংবা ইমিডিয়েট আগে। এই ২০০০ মুক্তিযোদ্ধা তারা কোথায় ছিল? কিংবা দুই বছর আগে, বছর দুয়েক আগে যখন ডিজিটাল সরকার, ডিজিটাল মন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রী যখন প্রথম তালিকা প্রকাশ করলো, তার প্রথম নামটাই তো তারা রাজাকারকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিল। এবং ওইখানে অহরহ অনেকগুলো মুক্তিযোদ্ধাকে রাজাকার বানিয়ে দিয়েছিল, মুক্তিযোদ্ধাকে রাজাকার মুক্তিযোদ্ধা বানিয়ে দিল। তো সেই জায়গায় সুভাষদা তখন কি বলবে? তাদের এই ডিজিটাল সরকার কি বলবে? সেই মাইকেল মধুসূদনের মতো বলতে হয়, একই কথা শুনি আজি মন্থরার মুখে। আপনি ২০০১ সালের ১ অক্টোবর নির্বাচনের পর এই যে ভাস্কর্যের মূর্তিকে যখন মিলিয়ে ফেলেন বাংলাদেশের, আপনি জানেন তো ২০০২ সালে বাংলাদেশে কিন্তু দুর্গা পূজা হয়নি, ঘট পূজা হয়েছিল। ঘট পূজার এই আন্দোলনটা কেন করতে হয়েছিল? বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের এত রানী নির্যাতিত হয়েছিল, এত মূর্তি ভেঙেছিল, দুর্গা প্রতিমা, মূর্তি, ভাস্কর্য, এই বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু অনুধাবন করা প্রয়োজন। আরে তুরস্কের রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীর সঙ্গে ২রা ডিসেম্বর দেখা করে বলেছেন যে তারা বাংলাদেশে করবেন কামাল আতাতুর্কের মূর্তি, ভাস্কর্য, আর আঙ্কারায় করবেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। এই রাজনীতিগুলো বোঝা দরকার। আপনি যতই যা বলেন না কেন, আশকারা ১১,০০০ যুদ্ধবন্দীদেরকে ছেড়ে দিয়েছিলেন, একেবারে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বলেছিলেন আপনাদের যাদের নাগরিকত্ব হারিয়েছেন তারা আপনারা আবেদন করুন, আপনাদেরকে মুক্তি দেওয়া হবে। কোড আনকোড নাম বই নাম্বার, আমি বললাম তো প্রজ্ঞাপন সহ মাননীয় প্রধানমন্ত্রী ১৯৯২ সালে ১৬ এপ্রিল জাতীয় সংসদে ১.৫ ঘন্টা বক্তৃতা তিনি উল্লেখ করেন। আমি বলি আমাকে বলতে দেন, আপনি তো অনেক বলেছেন। হ্যাঁ, বলতে দেন, আপনার কথা লোকে শুনছে তো। আপনি আশকারা কথা বলছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাসন আমলে ১৩১৪ দিনে আপনি যে উস্কানি দিয়েছেন, কারা উস্কানি দিয়েছেন? যদিও আওয়ামী লীগে কিন্তু এখানেই কিন্তু সবচেয়ে বড় রাজনৈতিক চেতনার জায়গা। এখনো পর্যন্ত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আর মৌলানা তর্ক বাগিশের ছবি প্রত্যেক কাউন্সিলে কিন্তু রাখা হয়। আব্দুল হামিদ খান কি বলছেন ৭৩ সালের ৩রা এপ্রিল? তিনি বলছেন আমি কঠিন রোগে আক্রান্ত, আমি কঠিন
রোগে আক্রান্ত হইয়া অনেকদিন ঢাকার পিজি হাসপাতালে শেষ করব। শেষ করছি চিকিৎসাধীন ছিলাম। বর্তমানে সন্তোষে ফিরিয়ে আসিয়া জানিতে পারিলাম টাঙ্গাইল জেলার এক শ্রেণী হিন্দুস্থানের দালালরা মুসলমানদের ওপর নানাভাবে নির্যাতন চালাইতেছে। কিছু সংখ্যক উগ্রপন্থী হিন্দু আওয়ামী লীগ ইলেকশনে জয়লাভ করিবার পর হইতে মুসলমানদের উপরে প্রকাশ্য নির্যাতনের স্টিম ল নির্ভর চালা যাইতেছে। শেষ জানিতে না। পাইলাম তাহারা একজন প্রবীণ মুসলমানের দাড়ি পর্যন্ত টানিয়া তুলিয়াছে। জি, আপনি দেখেন, ধন্যবাদ। সুভাষ এই যে সিংহ রায়, আজকের নীলুফার রাজনীতি, চৌধুরী মনি। 18 জন আপনাদের দুজনকে রাজাকারকে অনেক ধন্যবাদ। আমাদের ফাঁসির সঙ্গে আদেশ যুক্ত দেওয়া ছিলেন হয়েছিল। রহিম হোসেন প্রিন্স ভাই, আপনাকে 982 ধন্যবাদ জনের জানাচ্ছি। দর্শক সবাইকে ধন্যবাদ রায় জানিয়ে হয়েছিল। শেষ করছি আজকে সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।